যে স্বামীকে সামান্য ভেবে ইন্সপেক্টর স্ত্রী প্রত্যাখ্যান করেছিল, বছরের পর বছর পর যখন সেই স্বামী এসপি হয়ে থানায় এলো, স্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। দেখুন সময়ের সবচেয়ে নীরব এবং বিপজ্জনক প্রতিশোধ। রমেশ একটি সাধারণ প্রাইভেট কোম্পানিতে কাজ করত, যেখানে মাইনে ততটুকুই ছিল যা ডাল রুটি আর অল্প কিছু স্বপ্নের জন্য যথেষ্ট। কিন্তু তার চোখে একটি স্বপ্নই সবচেয়ে বড় ছিল, নিজের স্ত্রী সোনমকে পুলিশের পোশাকে দেখা। সোনম ছোটবেলা থেকেই পুলিশ অফিসার হতে চাইত, আর রমেশ নিজের অভাবনটনের গলা টিপেও সোনমের বই, কোচিং এবং উৎসাহে কখনো কমতি হতে দেয়নি। সময় পাল্টাল, কঠোর পরিশ্রম ফল দিল। সোনমের কাঁধে যখন সাব ইন্সপেক্টরের তারা জলজল করে উঠল, সেদিন রমেশের চোখে ছিল আনন্দের অশ্রু। তার মনে হয়েছিল এই জয় শুধু সোনমের নয়, তাদের আমরায়ের। কিন্তু রমেশ এটা জানত না যে পোশাক শুধু শরীরে ওঠে না, কখনো কখনো তার নেশা মস্তিষ্কেও চেপে বসে। শুরুর দিনগুলিতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সোনমের পরিচিতি যেমন থানা এবং শহরে বাড়তে থাকল, ঘরের পরিবেশও বদলাতে থাকল। এখন ঘরের ডাইনিং টেবিলে হাসি মজার জায়গায় ফাইলের আলোচনা আর সোনমের ব্যস্ততা স্থান নিয়েছিল। রমেশ, যে আগে সোনমের জীবনসঙ্গী ছিল, এখন ধীরে ধীরে তার জীবনের কোনো এক কোণে রাখা পুরনো আসবাবপত্রে পরিণত হচ্ছিল। সমাজ এবং আত্মীয়স্বজন, যারা আগে রমেশের প্রশংসা করতে ক্লান্ত হতো না যে সে তার স্ত্রীকে পড়াশোনা করিয়েছে, এখন চাপা গলায় কথা বলতে শুরু করল। আরে, স্ত্রী হলো থানাদার আর স্বামী সেই পুরনো সাইকেলওয়ালা বাবু। এই কথাগুলো যখন সোনমের কানে পৌঁছাত, তখন তার রাগ হতো সমাজের ওপর নয়, বরং রমেশের ওপর। তার কাছে এখন রমেশের সাধারণ হওয়াটা চোখে লাগত। সে যখনই তার পুলিশ জিপসি থেকে নামত এবং রমেশকে পুরনো স্কুটারে সবজি আনতে দেখত, তখন সে লজ্জা বোধ করত। সে ভুলে গিয়েছিল যে এই স্কুটারের পেট্রোলই তাকে পোশাক পর্যন্ত পৌঁছে দিয়েছিল। বন্ধুরা, একটি ছোট অনুরোধ, যদি আপনারা চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরের গল্পটি আপনার মন ছুঁয়ে যাবে। গল্পে আসল মোড় এলো সেই সন্ধ্যায়, যখন শহরের একটি বড় হোটেলে পুলিশ বিভাগের একটি পার্টি ছিল। সোনমকে তার পরিবারের সাথে আমন্ত্রণ জানানো হয়েছিল। রমেশ তার সবচেয়ে ভালো শার্টটি পরেছিল, যা সামান্য পুরনো হলেও পরিষ্কার ছিল। পার্টির চাকচিক্যে বড় বড় অফিসার এবং শহরের প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সোনম তার পোশাকে নয়, বরং একটি দামি শাড়িতে ছিল এবং তার চেহারায় সাফল্যের তেজ ছিল। সেখানে উপস্থিত লোকেরা ইংরেজিতে কথা বলছিল, বড় বড় গাড়ি এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হচ্ছিল। রমেশ, যে হৃদয়ে ধনী ছিল কিন্তু পকেট এবং কথায় সাধারণ, এক কোণে দাগিয়ে হাসছিল। ঠিক তখনই সোনামের একজন সিনিয়র অফিসার রমেশের দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন, সোনাম, এই ভদ্রলোক কে? তোমার কি কোনো দূরের আত্মীয়? সেই এক মুহূর্তে সোনামের কাছে দুটো রাস্তা ছিল। হয় সে গর্বের সাথে বলতো যে ইনি আমার স্বামী, যিনি আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, অথবা সে নিজের মিথ্যা অহংকারকে বেছে নিত। হলে নীরবতা বিরাজ করছিল। সোনাম একবার রমেশের পুরনো জুতো এবং সাধারণ ঘড়ির দিকে পাকাল। তার চোখে ভালোবাসা নয়, বরং নিজের সম্মান হারানোর ভয় ছিল। সে চোখ ঘুরিয়ে উত্তর দিল, স্যার, ইনি ইনি শুধু আমার বাড়ির কাজকর্ম দেখেন, ফ্যামিলি ফ্রেন্ড, সাহায্য করতে এসেছিলেন। রমেশ, যে সামান্য দূরে দাঁড়িয়েছিল, এই কথাগুলো শুনতে পেল। তার কানে যেন গলিত কাঁচ ঢেলে দেওয়া হলো। যে স্ত্রীর জন্য সে নিজের যৌবনের সোনালী বছরগুলি ব্যয় করেছিল, আজ সেই তাকে সবার সামনে বাড়ির কাজকর্ম দেখিয়ে দেওয়া মানুষ বলল। সে কোনো হইচই করল না, চিৎকারও করল না, প্রশ্নও করল না। শুধু তার চোখের আলো নিভে গেল। সে চুপচাপ, কাউকে কিছু না বলে সেই পার্টি থেকে বাইরে বেরিয়ে গেল। সেই রাতে ঘরে এক অদ্ভুত নীরবতা ছিল। সোনম যখন ফিরল, তখন সে রমেশকে সোফায় বসে থাকতে দেখল। তার নিজের ভুল হয়তো অনুভব হয়েছিল, কিন্তু তার অহংকার সেই অনুভূতির চেয়ে বড় ছিল। ক্ষমা চাওয়ার বদলে সে রমেশের উপর চিৎকার করা শুরু করে দিল। তুমি সেখানে কোনেমভাবে কেন দাঁড়িয়েছিলে? তুমি জানো আমার মান এখন বদলে গেছে। লোকেরা কি ভাববে যে ইন্সপেক্টর সোনমের স্বামী একজন সামান্য কেরানি? রমেশ, এখন আমাদের মধ্যে সেই তালমিলার নেই। আমার পৃথিবী এখন আকাশে, আর তুমি তুমি এখনো মাটিতেই আছো। আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তুমি আমার উন্নতির পথের পাথর হচ্ছ।
রমেশ সোনমের চোখে তাকাল। সেখানে সে এখন তার প্রিয় সুমিকে নয়, বরং একজন অহংকারী ইন্সপেক্টরকে দেখতে পেল। সে খুব ধীরে সরে বলল, সোনম, পাথর যদি ভিতের হয় তবে তাকে বের করে নেওয়া হয় না, কারণ তার ছাড়া ইমারত ভেঙে পড়ে। কিন্তু যদি তোমার মনে হয় আমি বোঝা, তবে আমি তোমার উড়ান সহজ করে দিচ্ছি। রমেশ সেই রাতেই তার জিনিসপত্র গুছিয়ে নিল। কোনো ঝগড়া নেই, কোনো সম্পত্তির ভাগাভাগি নেই, কোনো অভিযোগ নেই। সে টেবিলের ওপর ঘরের চাবি এবং তার বিয়ের আংটি রাখল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল, যেন আকাশও এই সম্পর্ক ভাঙার জন্য কাঁদছিল। যেতে যেতে রমেশ দরজার কাছে থেমে পিছনে না ফিরে শুধু একটি কথা বলল, মনে রেখো সোনম, সময় এবং ভাগ্য যে কোনো মুহূর্তে পাল্টাতে পারে। আজ তুমি তোমার পোশাক নিয়ে গর্ব করছো, কাল এই পোশাকই হয়তো অন্য কারো সামনে ঝুঁকতে পারে। আমি যাচ্ছি, যাতে তুমি জিততে পারো। কিন্তু প্রার্থনা করো যে আমাদের যেন আর কখনো দেখা না হয়, কারণ যদি দেখা হয় তবে হয়তো তুমি আমাকে চিনতে পারবে না। রমেশ সেই অন্ধকার ঝোড়ো রাতে ঘর থেকে বেরিয়ে গেল। সোনম দরজা বন্ধ করল এবং স্বস্তির নিঃশ্বাস নিল। তার মনে হল সে তার স্বাধীনতা পেয়ে গেছে। তার মনে হল একজন সামান্য মানুষ চলে গেলে তার জীবন আরও ভালো হয়ে যাবে। কিন্তু সে এটা জানত না যে সে শুধু একজন স্বামী হারায়নি, সে তার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী তারকাটিকে নিজের হাতে ভেঙে দিয়েছিল। শহর সেই একই ছিল, রাস্তাঘাট সেই একই ছিল, কিন্তু রমেশ এখন আর সেই আগের মানুষটি ছিল না। বৃষ্টিতে ভিজে তার অশ্রু তার গালে যে রেখা এঁকেছিল, তা আগামী সময়ে তার নতুন ভাগ্যের লেখা লিখতে চলছিল। বনারসের সেই ঝোড়ো রাতকে পিছনে ফেলে রমেশ যখন দিল্লির ট্রেনে বসল, তখন তার কাছে শুধু একটি ছোট ব্যাগ ছিল এবং পকেটে হাতে গোনা কিছু টাকা। কিন্তু তার হৃদয়ে যে বোঝা ছিল তা পুরো ট্রেনের ওজনের চেয়েও ভারী ছিল। ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে তার বারবার সেই দৃশ্য মনে আসছিল, সোনামের সেই প্রত্যাখ্যান, সেই মিথ্যা হাসি এবং সেই বাক্য, ইনি শুধু আমার বাড়ির কাজকর্ম দেখেন। এই শব্দগুলো এখন তার কানে বিঁধছিল না, বরং তার শিরায় জ্বালানি হয়ে দৌড়াচ্ছিল। দিল্লির মুখার্জিনগর স্বপ্নের সেই বসতি, যেখানে হাজারো যুবক তাদের চোখে আশা নিয়ে আসে। রমেশ এখানে একটি ছোট স্যাঁতস্যাঁতে ঘর ভাড়া নিল। এই ঘরটি সেই ঘরের থেকে খুব আলাদা ছিল, যা সে তার কঠোর পরিশ্রমের উপার্জন এবং ভালোবাসা দিয়ে সাজিয়েছিল। এখানে না আরাম ছিল, না আপনজন, শুধু 4 দেওয়াল এবং একটি টেবিল চেয়ার। কিন্তু রমেশের জন্য এই ঘরটি ঘর ছিল না, ছিল একটি তপস্যার স্থান। রমেশের বয়স এখন সেই ছেলেদের মতো ছিল না যারা কলেজ থেকে সরাসরি এখানে আসত। সে তার যৌবনের একটি বড় অংশ তার স্ত্রীকে প্রতিষ্ঠিত করতে ব্যয় করেছিল। তার কাছে সময় কম ছিল এবং চ্যালেঞ্জ বেশি। তাকে তার চাকরিও করতে হতো যাতে পেট ভরতে পারে, এবং পড়াশোনাও করতে হতো যাতে আত্মায় শান্তি আসে। সে একটি ছোট প্রাইভেট ফার্মে নাইট শিফটের চাকরি নিল। দিনভর সে বইয়ে ডুবে থাকত এবং রাতে কাজ করত। ঘুম তার চোখ থেকে চলে গিয়েছিল, অথবা বলা যায় সে তার স্বপ্নের খাতিরে ঘুমের সওদা করে নিয়েছিল। প্রায়শই যখন সে ক্লান্ত হয়ে টেবিলে মাথা রাখত, তখন টেবিলের ওপর রাখা জলের বোতলে সে সোনামের পোশাকের ছায়া দেখতে পেত। তার রাগ আসত না, শুধু এক অদ্ভুত জেদ জেগে উঠত। সে নিজের মনেই বলতো, সোনাম, তুমি আমাকে ছেড়েছ কারণ আমি সাধারণ ছিলাম। এখন আমি তখনই ফিরব যখন আমার পরিচিতি তোমার পরিচিতির চেয়ে বড় হবে। প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো সেই রমেশকে ফিরে পাওয়া যাকে তুমি মেরে ফেলেছিলে। অন্যদিকে বনারসে সোনম তার জীবনে এগিয়ে গিয়েছিল। রমেশ চলে যাওয়ার পর কিছুদিন তার অদ্ভুত লেগেছিল, কিন্তু তার ব্যস্ততা এবং মর্যাদার চমক সেই শূন্যতাকে দ্রুত ভরে দিয়েছিল। তার মনে হয়েছিল সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার আশেপাশে এখন এমন লোক ছিল যারা তার তোষামত করত। সে তার সাফল্যের নেশায় এতটাই বুঁদ ছিল যে সে কখনো জানার চেষ্টাও করেনি যে রমেশ বেঁচে আছে না মরে গেছে। কখনো কখনো যখন ঘরের কোনো জিনিস খারাপ হতো বা পুরনো স্কুটার গ্যারেজে ধুলো খেতে দেখা যেত, তখন রমেশের কথা মনে পড়ত, কিন্তু সে তাকে একটি খারাপ স্বপ্নের মতো ঝেড়ে ফেলত। ভালো হয়েছে সে চলে গেছে, সে আমার স্তরের ছিলই না, সে তার বন্ধুদের বলত। বছর পেরিয়ে যেতে থাকল, ঋতু বদলালো, উৎসব এলো এবং গেল। রমেশ এই বছরগুলিতে না দীপাবলি পালন করল, না হোলি। তার দীপাবলি শুধু তখনই হতো যখন সে কোনো কঠিন বিষয় বুঝে নিত, আর তার হোলি তখন হতো যখন সে টেস্টে প্রথম স্থান লাভ করত। তার চুল সামান্য সাদা হতে শুরু করেছিল, চেহারায় গাম্ভীর্যের রেখাগুলি গভীর হয়ে গিয়েছিল। সে এখন সেই হাসি খুশি
সরল সাদা রমেশ ছিল না, সে গুরুতর, শান্ত এবং পাথরের মতো শক্তিশালী হয়ে গিয়েছিল। সংগ্রামের দিনগুলি সহজ ছিল না। বহুবার ডাকা ফুরিয়ে যেত, বহুবার অসুস্থতা তাকে ঘিরে ধরত। একবার প্রচণ্ড জ্বরে সে তার ঘরে একা পড়েছিল, তাকে জল দেওয়ার মতোও কেউ ছিল না। সেই মুহূর্তে তার নিজের অসহায়তার জন্য কাঁদতে ইচ্ছে করল, কিন্তু তারপরেই তার মনে পড়ল যে যদি আজ সে ভেঙে যায় তবে সেই অপমান সত্যি প্রমাণিত হবে। সে কাঁপতে কাঁপতে হাতে বই তুলল এবং পড়তে লাগল। এই উন্মাদনাই তাকে বাঁচিয়ে রেখেছিল। এবং তারপর সেই দিন এলো, ইউপিএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। সাইবার ক্যাফেতে ভিড় ছিল, হৃৎস্পন্দন দ্রুত ছিল। রমেশ তার রোল নাম্বার টাইপ করল। স্ক্রিনে যে তালিকা খুলল তাতে তার নাম জলজল করছিল। রমেশ তার চোখ বন্ধ করল। তার মনে হয়েছিল সে চিৎকার করবে, নাচবে, লাফালাফি করবে, কিন্তু এমন কিছুই হল না। তার চোখ থেকে শুধু দুফোঁটা অশ্রু পড়ল। এটি আনন্দের অশ্রু ছিল না, এটি সেই তপস্যার পূর্ণাহুতি ছিল যা সে বহু বছর আগে শুরু করেছিল। সে মনে মনে বলল, আমি করে দেখালাম। তাকে ভারতীয় পুলিশ পরিষেবা আইপিএসের জন্য নির্বাচন করা হয়েছিল। প্রশিক্ষণের জন্য যখন সে হায়দ্রাবাদের একাডেমিতে পৌঁছল, সেখানেও তার অভিজ্ঞতা এবং পরিপক্কতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলত। যেখানে নতুন ছেলেরা উৎসাহে ভরপুর ছিল, রমেশ জ্ঞানে ও গভীরতায় ছিল। সে আইনের সূক্ষ্ম দিকগুলি বুঝল এবং সর্বোপরি নেতৃত্ব দিতে শিখল। এখন সে বাবুজি ছিল না, সে একজন অফিসার ছিল। প্রশিক্ষণ শেষ হবার পর পোস্টিংয়ের সময় এলো। নিয়তি তার খেলা খেলল। রমেশকে সেই একই রাজ্য, সেই একই জোনে পোস্টিং দেওয়া হলো, যেখানে তার পুরনো জীবন সমাধিস্থ ছিল। সে ইচ্ছা করে এটি বেছে নেয়নি, কিন্তু হয়তো ভাগ্য এটাই চেয়েছিল যে হিসেব যেন বরাবর হয়। অন্যদিকে বনারসের সেই থানায়, যেখানে সোনম কর্মরত ছিল, একটি খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। থানায় হইচই শুরু হলো। ম্যাডাম, ম্যাডাম! একজন সিপাহী দৌড়াতে দৌড়াতে সোনমের কেবিনে এলো। কি হয়েছে, এত গোলমাল কেন? সোনম ফাইল থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করল। ম্যাডাম, খবর নিশ্চিত, আমাদের জেলায় নতুন এসপি সাহেব আসছেন। শুনেছি খুব কড়া, সরাসরি হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছে, কালই যোগদান। সোনম চেয়ারে পিছনে হেলে অবহেলার সাথে বলল, আরে তো আসতে দাও, যেই আসুক কাজ তো আমাদেরই চালাতে হবে। আমি অনেক এসপি দেখেছি, সবাই ম্যানেজ হয়ে যায়। তাদের পছন্দ অপছন্দের খেয়াল রাখব, সব ঠিক হয়ে যাবে। সিপাহী ইতস্তত করে বলল, কিন্তু ম্যাডাম, শুনেছি এই স্যারকে নাকি ম্যানেজ করা যায় না। তার রেকর্ড খুব আলাদা, তিনি কারও কথা শোনেন না, শুধু আইনের কথা শোনেন। সোনম হাসল। তার অভিজ্ঞতা এবং তার আকর্ষণের ওপর তার পূর্ণ ভরসা ছিল। সে ভাবল এই নতুন সাহেব অন্যদের মতোই হবে। সে আদেশ দিল, কালের সম্বর্ধনার প্রস্তুতি করো, কোনো কমতি যেন না হয়। নতুন সাহেবকে দেখাতে হবে যে এই জেলায় আসল নিয়ন্ত্রণ কার হাতে। পুরো থানা পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে গেল। ফুল মালা আনা হলো। সোনম তার পোশাককে অতিরিক্ত মাড় দিয়ে ইস্ত্রি করিয়ে তৈরি করল। সে নিজের সবচেয়ে সেরা দেখতে চেয়েছিল। সে কি জানত যে সে যাকে স্যালুট করার জন্য প্রস্তুত হচ্ছে সে আর কেউ নয়, বরং তার নিজের অতীত, যে এখন তার ভবিষ্যৎ লিখতে আসছে। পরের দিন সকালে থানার বাইরে পুলিশের গাড়ির কনভয় দাঁড়িয়েছিল। সাইরেনের শব্দ বাজল। সোনাম তার দলের সাথে লাইনে দাঁড়িয়ে গেল, হাতে ফুলের তোড়া নিয়ে। তার মুখে এক আত্মবিশ্বাসী হাসি ছিল। কালো স্করপিও এসে থামল, যাতে লেখা ছিল পুলিশ সুপার। ড্রাইভার দৌড়ে পিছনের দরজা খুলল। প্রথমে একটি ঝকঝকে বুট মাটিতে পড়ল, তারপর খাকি প্যান্ট, এবং তারপর একজন লম্বা শক্তিশালী ব্যক্তি গাড়ি থেকে বাইরে বেরোলেন। তিনি ডার্ক সানগ্লাস, কালো চশমা পরেছিলেন। তার কাঁধে অশোকস্তম্ভ এবং তারকারা সূর্যের আলোয় ঝলমাল করছিল। তার আভা, তার ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে সেখানে উপস্থিত প্রতিটি সিপাহী আপনা থেকেই গোড়ালিখুকে জোরে স্যালিউট করল। সোনামও সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়েছিল। সে এগিয়ে গেল ফুলের তোড়া দেওয়ার জন্য। তার মুখে সেই শেখানো হাসি ছিল। ওয়েলকাম স্যার, আমি সাব ইন্সপেক্টর সোনাম। ঠিক তখনই সেই অফিসার তার চশমা নামালেন। সোনামের মুখ থেকে কথা আটকে গেল। তার হাত থেকে ফুলের তোড়া পড়ে গেল মাটিতে। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সেই মুখ, সেই চোখ, যদিও এখন সেগুলিতে সেই পুরনো নরমতা ছিল না, বরং সাগরের মতো গভীরতা এবং আগুন ছিল। কিন্তু সে তাকে ভুলবে কি করে? ইনি রমেশ ছিলেন, তার রমেশ নয়। ইনি এসপি রমেশ প্রতাপ সিং ছিলেন। রমেশ মাটিতে পড়ে থাকা ফুলের তোড়ার দিকে তাকালো না, সে সরাসরি সোনামের চোখে তাকালো।
তার দৃষ্টিতে না ঘৃণা ছিল না ভালোবাসা, শুধু এক বরফ শীতল নীরবতা ছিল যা সোনামের আত্মাকে চিড়ে বেরিয়ে গেল। রমেশ শান্ত ভারী আওয়াজে বলল, ইন্সপেক্টর সোনাম, ডিউটির সময় ফুল নয়, ফাইল সামলানো হয়। আর হ্যাঁ, আপনার ইউনিফর্ম ঠিক করে নিন, ব্যাজটি বেঁকে আছে। এতটা বলে রমেশ এগিয়ে গেল এবং সোনাম সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সেই প্রথম সাক্ষাতের পর থানার পরিবেশ বদলে গিয়েছিল। এসপি রমেশ প্রতাপ সিং চার্জ নিতেই পুরো জেলায় আইনের এমন শাসন প্রতিষ্ঠা করলেন যে অপরাধীরা থরথর করে কাঁপতে লাগল। কিন্তু সবচেয়ে বেশি ভয় কোনো অপরাধীর ছিল না, ছিল সাব ইন্সপেক্টর সোনামের। রমেশ কখনো সোনামের সাথে একা কথা বলেনি, না কোনো খোঁচা মেরেছিল, না পুরনো দিনের কোনো উল্লেখ করেছিল। সে যখনই থানায় আসত তখন শুধু কেস, ডায়েরি এবং আইন শৃঙ্খলার কথা বলত। তার এই নীরবতা সোনামকে ভেতরে ভেতরে খেয়ে যাচ্ছিল। তার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে রমেশ সুযোগ খুঁজছে তাকে অপমান করার। সে তার কর্তব্যে আগের চেয়ে বেশি সতর্ক হয়ে গেল, কিন্তু ভয়ে করা কাজে প্রায়শই ভুল হয়ে যায়। সোনাম এটা প্রমাণ করতে চেয়েছিল যে সেই তার যোগ্যতায় এখানে পৌঁছেছে, কারো দয়ায় নয়। এই চিন্তাভাবনার মধ্যে সে একজন গুপ্তচর থেকে খবর পেল। শহরের বিখ্যাত এবং প্রভাবশালী এক ঠিকাদার, যে চোরাচালানের এক বড় নেটওয়ার্ক চালাত, তার গুদামে আজ রাতে একটি বড় চালান নামবে। এই খবরটি নিশ্চিত বলে মনে হচ্ছিল। সোনাম ভাবল যে যদি সে এই রিডকে সফল করতে পারে তবে এসপি রমেশ প্রতাপ সিংয়ের চোখে তার সম্মান বাঁচবে। নিজের তাড়াহুড়ো এবং নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতায় সে রমেশকে জানাল না। তার মনে হয়েছিল সাফল্য পাওয়ার পর সে সরাসরি তাকে চমকে দেবে। সে তার দল তৈরি করল এবং রাতের অন্ধকারে সেই গুদামে হানা দিল। কিন্তু সোনাম এটা ভুলে গিয়েছিল যে দাবার বোর্ডে বোড়েরা প্রায়শই মন্ত্রীর চালের শিকার হয়। যেমনই সোনাম গুদামের ভেতরে ঢুকল, সেখানে নীরবতা বিরাজ করছিল। কোনো ট্রাক নেই, কোনো অবৈধ জিনিসপত্র নেই, শুধু থালি বাক্স পড়েছিল। এর আগে সে কিছু বুঝতে পারত, বাইরে থেকে মিডিয়ার গাড়ি এবং অ্যান্টি করাপশন ব্যুরো এসিবির দল সেখানে পৌঁছে গেল। সোনাম হতবাক হয়ে গেল। তখনই এসিবির আধিকারিকরা তার সরকারি জিপের তল্লাশি নিল। জিপের পেছনের সিটের নিচে থেকে টাকার বান্ডিল উদ্ধার হল, পুরো 5 লাখ টাকা। সোনামের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটা আমার নয়, আমাকে ফাঁসানো হচ্ছে, সে চিৎকার করল। কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ এবং মিডিয়ার কোলাহলে তার আওয়াজ চাপা পড়ে গেল। পরের দিনের খবরের কাগজের শিরোনাম ছিল, মহিলা সাব ইন্সপেক্টর ঘুষ নিতে গিয়ে হাতে ধরা পড়ল। পুরো শহর ছি ছি করছিল। যে সমাজ এবং মর্যাদার জন্য সোনামের এত অহংকার ছিল, সেই সমাজই এখন তাকে চোর বলছিল। তার সেই সিনিয়র আধিকারিকরা, যারা গতকাল পর্যন্ত তার প্রশংসা করত, আজ তার থেকে চোখ ফেরাচ্ছিল। তাকে সাথে সাথে সাসপেন্ড করা হলো এবং বিভাগীয় তদন্ত শুরু হলো। সোনাম তার বাড়িতে বন্দী হয়ে রইল। বাইরে মিডিয়ার ভিড় জমেছিল। তার নিজের পোশাকের উপর ঘৃণা হতে শুরু করল। সে জানত যে এটি সেই ঠিকাদারের চাল ছিল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। এবং সবচেয়ে বড় ভয় ছিল, এই তদন্তের চূড়ান্ত রিপোর্টে এসপি রমেশ প্রতাপ সিংকে স্বাক্ষর করতে হবে। সুনাম ভাবল, এখন রমেশ আর ছাড়বে না। আমি তাকে অপমান করেছিলাম, আজ সে আমাকে সর্বনাশ করে সেই অপমানের প্রতিশোধ নেবে। এটাই তো সে চেয়েছিল। 2 দিন পর সোনামকে এসপি অফিসে হাজিরা দেওয়ার জন্য সমন এল। সোনাম যখন এসপি অফিসের সিঁড়ি দিয়ে উঠছিল, তখন তার সেই রাতের কথা মনে আসছিল যখন রমেশ বাড়ি ছেড়ে গিয়েছিল। আজ পরিস্থিতি সেই একই ছিল, শুধু চরিত্রগুলি পাল্টে গিয়েছিল। আজ সে অসহায় ছিল এবং রমেশ শক্তিশালী। সে রমেশের কেবিনে প্রবেশ করল। রমেশ তার চেয়ারে বসে ফাইল পড়ছিল। ঘরে এসির গুঞ্জন ছাড়া একদম নীরবতা ছিল। সোনাম কম্পিত স্বরে বলল, মে আই কাম ইন, স্যার? রমেশ মাথা না তুলেই বলল, এসো, বসো। সোনাম চেয়ারের কিনারায় বসে গেল। সে চোখ নামিয়ে নিল। রমেশ ফাইল বন্ধ করল এবং টেবিলে রাখল। সে সোনামের দিকে তাকাল। তার চোখে বিজয়ের কোনো ভাব ছিল না, বরং এক অদ্ভুত বিষাদ ছিল। ইন্সপেক্টর সোনাম, রমেশ কঠোর স্বরে শুরু করল, তোমার বিরুদ্ধে প্রমাণ খুব শক্তিশালী। জিপে টাকা, কোনো তথ্য ছাড়া রেড করা এবং ঠিকাদারের বয়ান যে তুমি চাঁদা চাইতে গিয়েছিলে। আইপিসির ধারা অনুসারে তোমার কমপক্ষে 5 বছরের জেল হতে পারে। এবং চাকরি, সেটা তো ভুলেই যাও। সোনামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তার অহংকার, তার গৌরব, সব চোখের জলে ভেসে গেল। সে রুদ্ধ কণ্ঠে বলল, স্যার, বিশ্বাস করুন, আমি টাকা নিইনি। আমি শুধু আমার কাজ করছিলাম। আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আপনি তো চাইছিলেনই যে আমি পড়ি। রমেশ তার চেয়ার থেকে উঠল এবং জানালার দিকে গিয়ে দাঁড়াল। বাইরে দেখতে দেখতে সে বলল, তোমার মনে হয় আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি? সোনাম,
যদি আমাকে প্রতিশোধ নিতে হতো তবে আমি তোমাকে সেই দিন পার্টিতেই জবাব দিতাম। প্রতিশোধ তারা নেয় যারা ভেতর থেকে দুর্বল হয়। রমেশ ঘুরল এবং একটি পেন ড্রাইভ টেবিলের ওপর ছুঁড়ে মারল। এটা দেখো। সেই গুদামের বাইরে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যা ঠিকাদারের লোকেরা ভেঙে দিয়েছিল, কিন্তু তার ব্যাকআপ ক্লাউডে সেভ হচ্ছিল, যার সম্পর্কে তারা জানত না। আমি গত ৪৮ ঘন্টা জেগে সাইবার সেলের সাহায্যে এই ফুটেজ পুনরুদ্ধার করেছি। সোনাম চমকে রমেশের দিকে তাকাল। রমেশ এগিয়ে বলল, এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমার ভেতরে যাওয়ার পর ঠিকাদারেরই একজন লোক তোমার জিপের লক খুলে তাকা রাখছে। আমি সেই ঠিকাদার এবং তার সঙ্গীদের ১ ঘন্টা আগে গ্রেফতার করেছি। তোমার নির্দোষিতার প্রমাণ কোর্ট এবং হেডকোয়ার্টার দুদিকই পাঠিয়ে দেওয়া হয়েছে। সোনম হতবাক হয়ে গেল। তার নিজের কানে বিশ্বাস হল না। যে মানুষটিকে সে অপমান করেছিল সেই তার সম্মান বাঁচাল, তাও তখন যখন তার কাছে তাকে পিষে ফেলার পুরো সুযোগ ছিল। সোনম হাউ মাউ করে কাঁদতে লাগল। রমেশ, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ করেছি। আমি তোমার অপরাধী। রমেশ তাকে থামানোর জন্য হাত তুলল। তার আওয়াজ এখন কঠোর হয়ে গেল। ইন্সপেক্টর সোনম, আবেগপ্রবণ হয় না। আমি এটা একজন স্বামী হিসাবে করিনি। আমি এটা এই জন্যে করেছি কারণ একজন সৎ পুলিশ অফিসারকে ষড়যন্ত্রের শিকার হতে দেখা এই পোশাকের অপমাননা। তুমি ভুল করেছিলে, কোনো ব্যাকআপ ছাড়া গিয়ে, কোনো তথ্য ছাড়া গিয়ে। তোমার অহংকার তোমাকে ডোবাচ্ছিল। আজ পোশাক বেঁচে গেছে, কিন্তু যদি তোমার গর্ব না ভাঙে তবে পরের বার কেউ বাঁচাতে পারবে না। সোনম চোখের জল মুছল। আজ প্রথমবার সে রমেশের আসল উচ্চতা দেখতে পেল। সে চেয়ারে বসা কোনো সাধারণ মানুষ ছিল না, বরং একজন সত্যিকারের নায়ক ছিল। সোনম ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনি আমার জন্যে এত ঝুঁকি কেন নিলেন? সবাই তো আমার বিরুদ্ধে ছিল। রমেশ তার টুপি তুলে মাথায় রাখল এবং বলল, কারণ কেউ একবার আমাকে বলেছিল যে পাথর যদি ভিতের হয় তবে তাকে বের করে নেওয়া হয় না। আমি সেই সম্পর্ক ভুলে গেছি সোনাম, কিন্তু মনুষ্যত্ব ভুলিনি। তোমার সাসপেনশন অর্ডার বাতিল হয়ে গেছে। বাইরে যাও এবং তোমার ডিউটিতে যোগদান করো। আর মনে রেখো, পরের বার কোনো ভুলের কোনো অবকাশ থাকবে না। জয় হিন্দ। সোনাম টলটে টলটে বাইরে বেরিয়ে এলো। তার চাকরি বেঁচে গিয়েছিল, তার সম্মান বেঁচে গিয়েছিল, কিন্তু তার হৃদয় ভারী ছিল। তার মনে হয়েছিল যে হয়তো রমেশের এই উপকারের পর তাদের মাঝের বরফ গলবে, হয়তো রমেশ তাকে ক্ষমা করে দেবে। কিন্তু তখনই কেবিন থেকে বেরোনোর সময় সে রমেশকে ফোনে কথা বলতে শুনল। হ্যাঁ মা, না আমি এই দীপাবলিতে বাড়ি যেতে পারবো না। আর হ্যাঁ, সেই আরতির সম্পর্কের জন্য যে ছবি পাঠিয়েছিলে, তুমি কথা এগিয়ে নিয়ে যেতে পারো। এখন আমার পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সোনাম দরজায় থমকে গেল। আরতি? সম্পর্ক? নতুন শুরু? রমেশের কেবিনের বাইরে শোনা সেই অসম্পূর্ণ কথাটি সোনামের ঘুম কেড়ে নিল। চাকরি তো বেঁচে গিয়েছিল, কিন্তু সে অনুভব করল যে সে তার জীবন হারিয়েছে। সে সিদ্ধান্ত নিল যে সে চুপ থাকবে না। যদি রমেশ চলে যায় তবে তাকে আটকানোর একটি শেষ চেষ্টা তো করতেই হবে। সন্ধ্যার সময় ছিল। রমেশ তার সরকারি আবাসনের লনে সাধারণ পোশাকে বসে চা খাচ্ছিল। ঠিক তখনই গেটে একটি শব্দ হল। সোনাম দাঁড়িয়েছিল, পুলিশ জিপ ছাড়া একটি সাধারণ রিকশায়। সে পোশাক নয়, বরং বিয়ের দিনের সেই পুরনো সুতির শাড়ি পরেছিল। রমেশ কাপটি নিচে রাখল। এসো সোনাম, বলো এখন কোন ফাইল বাকি আছে? সোনাম ধীরে ধীরে কাছে এলো। তার হাঁটার মধ্যে এখন সেই পুলিশি বা অহংকার ছিল না, ছিল এক স্থিরতা। সে ছলছল চোখে রমেশের দিকে তাকাল। ফাইল নয়, সিদ্ধান্ত বাকি আছে রমেশ। সোনাম কাঁপতে কাঁপতে বলল, শুনেছি তুমি আরতিকে বিয়ে করছ। রমেশ তার মুখে কোনো ভাব আসতে দিল না। হ্যাঁ, মা চায় আমি ঘর সংসার করি। তোমার তো খুশি হওয়া উচিত। তোমার পথের কাঁটা চিরদিনের জন্য সরে যাচ্ছে। সোনাম হাঁটু গেড়ে সেখানেই মাটিতে বসে গেল এবং রমেশের হাত ধরল। রমেশ, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল পোশাক আর প্রতিপত্তি সবকিছু। কিন্তু যখন দুনিয়া আমার বিরুদ্ধে ছিল আর তুমি, যাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলে, তখন বুঝতে পারলাম যে আসল উচ্চতা চেয়ারের নয়, চরিত্রের হয়। তার অশ্রু রমেশের হাতের উপর পড়ছিল। তুমি বিয়ে করে নাও, কিন্তু একটি সত্যি জেনে নাও, আমি এখানে এসপি সাহেবের কাছে নয়, আমার সেই পুরনো রমেশের কাছে ক্ষমা চাইতে এসেছি, যে আমার জন্য টিফিন আনত। যদি তুমি আজ আবার সেই পুরনো স্কুটারে ফিরে আসো
তবেও আমি তোমার পিছনে বসতে প্রস্তুত। আমার সাহেবকে নয়, আমার জীবনসঙ্গীকে চাই। লনে গভীর নীরবতা নেমে এলো। রমেশ তার পকেট থেকে ফোন বের করল এবং টেবিলে রাখল। সোনম, তুমি জানো সেই দিন আমি মাকে ফোনে কি বলেছিলাম? সোনম প্রশ্নবোধক চোখে তার দিকে তাকালো। আমি বলেছিলাম, মা, আরতি খুব ভালো হবে, কিন্তু আমার হৃদয়ের বাড়িতে আজও কোনো ভাড়াটিয়া নয়, বরং মালকিন বসে আছে। যদিও সে ঘরকে যতটা ভেঙেছে, তবুও যতক্ষণ পুরনো পাতাটি পরিষ্কার না হয় আমি নতুন শুরু করতে পারব না। সোনম অবাক হয়ে গেল। তুমি তুমি মানা করে দিয়েছ? রমেশ ঝুঁকে সোনমকে ওঠালো এবং চেয়ারে বসালো। সোনম, আমরা সেই পুরনো জায়গায় ফিরে যেতে পারব না। সেই সরল রমেশ এবং সেই অহংকারী সোনম দুজনেই চলে গেছে। কিন্তু বলে, যখন কোনো মূল্যবান বাসন ভেঙে যায় তখন তাকে সোনা দিয়ে জোড়া হয়, যাতে তা আরও সুন্দর হয়। যদি তুমি প্রস্তুত হও, তবে আমরা একটি নতুন শুরু করতে পারি, যেখানে আমরা শুধু রমেশ এবং সোনম হব, অফিসার নয়। সোনম তার হাত শক্ত করে ধরল। আমি প্রস্তুত রমেশ, আমি প্রতিটি ফাটল পূরণ করতে প্রস্তুত। রমেশ হাসল। বহু বছর পর সেই একই পুরনো নিষ্পাপ হাসি। তাহলে চলো, বনারসের ঘাটে আরতির সময় হচ্ছে। অনেক বছর হয়ে গেল আমরা একসাথে গঙ্গাকে প্রদীপ দিইনি। ঘণ্টার ধ্বনির মধ্যে দুজনে মিলে একটি প্রদীপ গঙ্গায় ভাসিয়ে দিল। অহংকার হেরে গিয়েছিল, প্রেম জয়লাভ করেছিল। রমেশ জিজ্ঞেস করল, রাস্তা কঠিন হবে সোনম, লোকেরা কথা বলবে, প্রস্তুত? সোনম রমেশের কাঁধে মাথা রেখে বলল, যতক্ষণ তুমি সাথে আছো প্রতিটি রাস্তাই গন্তব্য। বন্ধুরা, রমেশ এবং সোনমের গল্প শেখায় যে পদ এবং অর্থ ভাড়ার বাড়ি, আজ আছে কাল থাকবে না, কিন্তু যে খারাপ সময় পাশে দাঁড়িয়েছিল সেই আপনার আসল সম্পত্তি। অহংকার সম্পর্ককে খেয়ে ফেলে, কিন্তু ক্ষমা তাকে নতুন জীবন দেয়। যদি এই গল্পটি মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন। এমন আরও গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপুন। গল্প শেষ করার আগে একটি প্রশ্ন, যদি আপনি রমেশের জায়গায় থাকতেন তবে কি সোনমকে ক্ষমা করতেন নাকি নিজের নতুন পরিচিতি নিয়ে এগিয়ে যেতেন? মন্তব্যে অবশ্যই জানান।